হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি যে সুইং ট্রেডিংয়ের এন্ট্রি কী হবে, ওকে, এবং সুইং ট্রেডিংয়ের স্টপ লস পয়েন্ট কী হবে। ওকে, আজকে আমরা আলোচনা করব যখন আমরা একটা ট্রেডিং প্ল্যান করব, ওটা সুইং ট্রেড হোক না কেন বা ইন্ট্রাডে বা ইনভেস্টমেন্ট, ওর এক্সিট প্ল্যানটা আমাদের কী হবে। এক্সিট প্ল্যান কিন্তু আমাদের জানা খুবই দরকার, কারণ আপনি একটা স্টকে যখন ইনভেস্টিং করছেন বা ট্রেডিং করছেন, ট্রেডিং পারপাসে যখন স্টকটাকে আপনি এন্ট্রি নিলেন, আপনি যদি এই স্টকের এক্সিট পয়েন্ট না জানেন তাহলে কিন্তু আপনি এর প্রফিটটা নিতে পারবেন না, তাই তো? এক্সিট পয়েন্ট যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি প্রফিটটা আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন না। এবং মোস্ট অফ দ্য কেসেস কি হয়, আমরা যখন টেলিগ্রাম থেকে বা ইউটিউব থেকে বলুন বা কোনো ফ্রেন্ডস যখন রিকমেন্ডস করে একটা স্টক কিনে নিতে, তখন আপনি নিয়ে নিলেন, কিন্তু ওরা কিন্তু এক্সিট প্ল্যান কিন্তু আপনাকে বললো না, অর্থাৎ কোথায় স্টকটাতে প্রফিট বুকিং করতে হবে ওটা কিন্তু আমরা ওর কাছ থেকে পেলাম না। ওকে, তো এক্সিট প্ল্যানটা কিন্তু আমাদের ট্রেডিং সিস্টেমে লাগানো একটা খুবই দরকার। এক্সিট প্ল্যান না থাকলে কিন্তু আমরা স্টক থেকে রিটার্ন কিন্তু আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না। আপনার যদি কোনো প্ল্যান না থাকে তাহলে দেখবেন আপনি 5% নিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছেন, দেখবেন স্টকটা সেখান থেকে 10% চলে গেছে। আবার দেখবেন আপনি 5%-এর টার্গেটের আশায় বসে আছেন, কিন্তু স্টকটা 3% গিয়ে আবার বাউন্স ব্যাক করে দিয়েছে। তো আমাদের কিন্তু এই প্রবলেমটা সাধারণত সবার ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের এক্সিট প্ল্যান কিন্তু জানা খুবই দরকার। এক্সিট প্ল্যান না জানলে কিন্তু আমরা স্টক থেকে রিটার্ন জেনারেট করতে কিন্তু পারবো না। ওকে, তো এই এক্সিট প্ল্যান কিন্তু বিভিন্ন ট্রেডিং সিস্টেমের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা ইন্ট্রাডে করি বলুন, বা সুইং ট্রেড করি না কেন, বা ইনভেস্টমেন্ট করি না কেন, প্রত্যেকের কিন্তু এক্সিট প্ল্যান কিন্তু ডিফারেন্ট। তো আজকে আমরা পুরো পাই টু পাই আলোচনা করব যে কিভাবে একটা ট্রেডিংয়ের ক্ষেত্রে এক্সিট প্ল্যান আমাদের কীভাবে করা যায়। ওকে, তো প্রথমেই বলি আমরা স্টক মার্কেটে কত ধরনের ট্রেডিং করে থাকি। যদি আমি ক্যাশের ক্ষেত্রে বলি বা ইকুইটি মার্কেটে, এটা হতে পারে ধরুন ইন্ট্রাডে হতে পারে, অর্থাৎ একদিনে কিনি আর একদিনে বেচি, তাই তো? তারপর হতে পারে সুইং ট্রেড। সুইং ট্রেড এটা হতে পারে কি, এটা হতে পারে শর্ট টার্ম বা মিড টার্ম, তাই তো? আর একটা কি হতে পারে, ইনভেস্টমেন্ট। তো এই চার ধরনের কিন্তু আমরা ট্রেডিং স্টক মার্কেটে ক্যাশে করে থাকি। ক্যাশ মার্কেট বলুন বা ইকুইটি মার্কেট বলুন, এই চার ধরনের ট্রেডিং কিন্তু আমরা করে থাকি। ওকে, তো ট্রেডিং করা মানেটা কি? ট্রেডিং করার কথার অর্থ হলো আমরা কিন্তু ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট করছি, তাই তো? এই যে সুইং ট্রেড আমরা বলে থাকি, সেটা কিন্তু কি, সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু ওটা ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। আমরা যখন ছোট টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেড করি তাহলে সেটা কিন্তু কি হলো, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। ওটা কিন্তু যদি আমরা ক্যাশে কিনে থাকি স্টকটাকে তাহলে কিন্তু ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। আর যদি কিছুদিন যাবত আমরা যদি স্টকটাকে হোল্ড করি, ধরুন 1 মাস থেকে 2 মাস বা 3 মাস 4 মাস, তাহলে ওটা হলো মিড টার্ম ইনভেস্টিং। আর যদি 1 বছরের বেশি 2 বছর বা 3 বছর যদি আমরা স্টকটাকে হোল্ড করি তাহলে ওটা কি হলো, ওটা হলো পিওর ইনভেস্টিং। ওকে, তো আমাদের সুইং ট্রেড মানেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট, যেটা আমরা ক্যাশের দ্বারা করে থাকি। ওকে, তো আমরা এই চার ধরনের ট্রেডিং সিস্টেমে আমরা এক্সিট প্ল্যানটা নির্ধারণ করব কি, তাই তো? পুরো ইউটিউব হিস্ট্রিতে কিন্তু এরকম ভিডিও নাও পেতে পারেন, খুবই ভ্যালুয়েবল ভিডিও, একটু মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ওকে, আর কমেন্ট আর শেয়ার করা এবং লাইক করা কিন্তু ওটা আপনাদের ব্যাপার। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইন্ট্রাডে। যদি আমরা কোনোটা স্টকের ইন্ট্রাডে প্ল্যান করি তাহলে কিন্তু আমাদের 1 আওয়ার, আমি কিন্তু পুরো বেসিক থেকে ব্যাপারটা বোঝাচ্ছি, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে করা যায়, সুইং ট্রেডের শর্ট টার্ম আর মিড টার্ম কীভাবে করা হয়, এবং ইনভেস্টমেন্ট প্রক্রিয়া কীভাবে করা যায় এবং তার টার্গেট কী হতে পারে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার একটু ছোট ছোট ভিডিও বানান, কিন্তু আমি বলছি আই এম সরি, আমি ছোট ভিডিওতে এত কিছু ব্যাপার বোঝাতে পারছি না। ওকে, তো একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের সময়ের কিন্তু বৃথা যাবে না। সময়ের ভ্যালু কিন্তু প্রত্যেকের রয়েছে।
আশা করছি আপনাদের সময়টা ল্যাপস যাবে না, আপনাদের সময়ের কিন্তু যথার্থ মূল্য আপনাকে আমি দিয়ে যাব, এটা আমি কিন্তু প্রমিস করলাম। ওকে, তো চলুন শুরু করা যাক। ইন্ট্রাডে করতে গেলে আমাদের চার্টটাকে দেখতে হবে কি বলুন তো, 1 আওয়ার টাইম ফ্রেমে। আপনারা পারলে কিন্তু একটু লিখে নিন, খুবই ভ্যালুয়েবল একটা পয়েন্ট বললাম আমি। কি বললাম? ইন্ট্রাডে ট্রেডিংয়ের প্ল্যানের ক্ষেত্রে কি বললাম, আমাদের চার্ট দেখতে হবে 1 আওয়ার টাইম ফ্রেমে। তার আগে কিন্তু আমাদের 1 ডে টাইম ফ্রেমে কিন্তু চার্টটাকে দেখে চার্টের ডিরেকশন অর্থাৎ মুভমেন্ট কোন দিকে রয়েছে ওটা কিন্তু আমাদের আগে দেখা দরকার। আমি কি বললাম? 1 ডে টাইম ফ্রেমে গিয়ে ওখানে কিন্তু আপনার চার্টের ডিরেকশন দেখা দরকার। এটা যখন আমরা ইন্ট্রাডে ট্রেডিং শেখাবো সেখানে আমরা একটু বেশি করে অর্থাৎ মানে ভাস্টলি দেখাবো। এটা খালি জাস্ট আপনারা জেনে নিন যে কেমনভাবে এক্সিট প্ল্যানটা আমরা নিতে পারি। ওকে, তো দেখুন যদি ইন্ট্রাডে করে থাকি 1 ডে টাইম ফ্রেমে আমরা কি করব, চার্টের বা স্টকের মুভমেন্ট দেখবো এবং 1 আওয়ার টাইম ফ্রেমে এসে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা আঁকবো। কি বললাম? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবং 15 মিনিটসের চার্টে কিন্তু আমাকে এন্ট্রি আর এক্সিট আমাকে হতে হবে। কি বললাম? এন্ট্রি আর এক্সিট। ওকে, তো এক্সিট প্ল্যানের ক্ষেত্রে আমরা কি করতে হবে? ইন্ট্রাডের ক্ষেত্রে দেখুন আমাদের সাপোর্টে বাই করতে হবে এবং রেজিস্ট্যান্সে কিন্তু সেল করতে হবে। এটা কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে প্রযোজ্য। সুইং ট্রেড যখন আমরা করে থাকি শর্ট টার্ম, সেখানেও কিন্তু আমাদের একই ব্যাপার হয়ে থাকে, সাপোর্টে বাই আর রেজিস্ট্যান্সে সেল। শর্ট টার্ম হতে পারে, আর মিড টার্মের ক্ষেত্রেও কিন্তু আমি একই বললাম, মিড টার্মের ক্ষেত্রে সাপোর্টে বাই রেজিস্ট্যান্সে সেল। অর্থাৎ স্টকের আমাদের খুঁজতে হবে কোথায় কোথায় এর সাপোর্ট এরিয়াটি রয়েছে। শর্ট টার্মের ক্ষেত্রে কি হবে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় কিন্তু কমেন্ট করে জানান, আমি আবার ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের সমস্ত প্রবলেম কিন্তু ক্লিয়ার করব। ওকে, প্রত্যেকটা ভিউয়ার্সদের, প্রত্যেকটা যে আমার সাবস্ক্রাইবার রয়েছেন প্রত্যেকের প্রবলেম কিন্তু আমি সলভ করব, এটা আমি আপনাদের কাছে প্রমিস করলাম। ওকে, জাস্ট একটু আমাকে সাপোর্ট করুন আর ভিডিওটা পুরোটা দেখুন। অর্ধেক দেখলে কিন্তু ভিডিওটা কিছু জানতে পারবেন না। আমি সুইং ট্রেডিংয়ের এন্ট্রি ভিডিওটা নিয়ে এলাম, ওটা মানে যে হারে ভিউ হচ্ছে, এক্সিট ভিডিওটা কিন্তু অর্থাৎ স্টপ লস ভিডিওটা কিন্তু আপনারা সে হারে দেখছেন না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আপনারা কিন্তু স্টকে এন্ট্রি নিয়ে নিচ্ছেন কিন্তু স্টপ লস পয়েন্টটা আপনারা ঠিকমতো জানছেন না, বা টার্গেট যে ভিডিওটা আমি বানাচ্ছি এটাও কিন্তু আপনারা হয়তো ঠিকমতো নেবেন না। অর্থাৎ তাহলে ব্যাপারটা কি হলো, আলটিমেট আপনি স্টকে এন্ট্রি করে যাচ্ছেন কিন্তু স্টপ লস জানলেন না, টার্গেটটা জানলেন না। তাহলে কীভাবে প্রফিটটা আপনি নেবেন এখান থেকে? তাহলে বলছি সুইং ট্রেডিংয়ের এন্ট্রি ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু মানে স্টপ লস ভিডিও এবং টার্গেট ভিডিওটা কিন্তু একইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যারা দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে নিন, নইলে কিন্তু অনেকগুলো ব্যাপার আপনারা মিস করে যাবেন। ওকে, তো চলুন শুরু করি। যেটা বলছিলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের স্টকে দেখতে হবে। আপনি ইন্ট্রাডে করুন না কেন, শর্ট টার্ম করুন না বা মিড টার্ম ট্রেড নেন না কেন, আমি ইনভেস্টমেন্টটা পরে বলছি। ওকে, তো এখানে কি বললাম, ইন্ট্রাডের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স কিসে আঁকতে হবে? 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে হবে এবং 15 মিনিট চার্টে গিয়ে আমরা এন্ট্রি অ্যান্ড এক্সিট করব। কোথায় এক্সিট করব? আমাদের সাপোর্টে বাই আর রেজিস্ট্যান্সে আমাদের সেল করতে হবে। এবারে আপনারা বলবেন স্যার আপনি তো বলে দিলেন, আপনি তো বলেই কাজ শেষ, সাপোর্টে বাই আর রেজিস্ট্যান্সে সেল। এই লেভেলটা আমরা কীভাবে আঁকবো? এই লেভেল কিন্তু আমি আঁকা দেখিয়েছি গত ভিডিওতে। ওকে, যদি আপনাদের মনে হয় কোনো প্রবলেম হয় সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কীভাবে আঁকবো, পরবর্তীকালে কিন্তু আবার অন্য ভিডিও আমি নিয়ে আসবো। আপনাদের খালি প্রবলেমটা বলুন, আমি কিন্তু এর প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু নিয়ে আসছি এর পরবর্তীকালে। ওকে, তো দেখুন আমরা কী করতে হবে, সাপোর্টে বাই করতে হবে এবং রেজিস্ট্যান্সে সেল করতে হবে। যে সমস্ত এরিয়াটা বারবার একের অধিক বার কিন্তু কি হচ্ছে, ধাক্কা খেয়ে ওপর দিকে উঠছে একটা এরিয়া, সেটা হয়ে গেল আমাদের সাপোর্ট। এবং যে এরিয়াটা কি হচ্ছে বারবার ধাক্কা খেয়ে নিচের দিকে আসছে একের বেশি মানে একাধিকবার, সেটা হয়ে গেল রেজিস্ট্যান্স। তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের সাপোর্টে বাই করতে হবে এবং রেজিস্ট্যান্সে কিন্তু সেল করতে হবে। এটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা ইন্ট্রাডে হতে পারে,
শর্ট টার্ম সুইং ট্রেডও হতে পারে, মিড টার্মও হতে পারে। তো দেখুন তাহলে কি বললাম, ইন্টারডের ক্ষেত্রে 15 মিনিটের চার্টে সাপোর্টে বাই আর রেজিস্ট্যান্সে সেল। শর্ট টার্মের ক্ষেত্রে কি হবে, 1 ডে টাইম ফ্রেম, 1 ডে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেব এবং এক্সিটও করবো কিন্তু 1 ডে টাইম ফ্রেম দেখে, সাপোর্টে বাই রেজিস্ট্যান্সে সেল। ওকে, আর মিড টার্মের ক্ষেত্রে যেটা আমার ফেভারিট সব থেকে, সেটা আমরা উইকলি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো। আপনারা লিখে নিন, পারলে কিন্তু লিখে নিন, কি বললাম, উইকলি টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকবো এবং ডেইলি টাইম ফ্রেমে গিয়ে ট্রেড নেব, ডেইলি টাইম ফ্রেমে গিয়ে ট্রেড নিব এবং ডেইলি টাইম ফ্রেমে বা কোনো কোনো ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে সেখান থেকে আমি এক্সিট নিব। এটা হলো মিড টার্ম ইনভেস্টমেন্ট প্রসেস, অর্থাৎ কোনো একটা স্টকে এন্ট্রি হওয়া এবং সেখান থেকে স্টকটাকে রাইড করা, মানে স্টকটাতে কিছুদিন যাবত স্টকে কিন্তু হোল্ড করতে হবে এই ক্ষেত্রে। এটা হলো মিড টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, তো এর ক্ষেত্রে কি হবে, মিড টার্মের ক্ষেত্রে এর স্ট্র্যাটেজি কিন্তু একটু আলাদা হতে পারে, বা যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করি তাহলে এখানেও কিন্তু আপনাকে উইকলি টাইম ফ্রেমে গিয়ে স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স রাখতে হবে এবং ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনাকে সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্সে কিন্তু আপনাকে সেল করতে হবে। এটা গেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিংয়ের এক্সিট প্ল্যান। কি বললাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিং সিস্টেমের এক্সিট প্ল্যান। আর ইউ আন্ডারস্ট্যান্ড, খাতায় লিখে রাখুন। ওকে, তো আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা বলছি না, ওর এক্সিট প্ল্যান কিন্তু আমরা পরবর্তীকালে বলবো, ঠিক আছে, এই ভিডিও শেষে কিন্তু আমরা বলবো, ঠিক আছে। এটা একটা অন্যরকম পার্ট। ইনভেস্টমেন্ট মানে পিওর ইনভেস্টমেন্ট যাকে বলে, পিওর ইনভেস্টমেন্ট মানে এটা লং টার্মের ব্যাপার, এটা আমরা পরে বলছি। ওকে, তো এই 3 ধরনের কেসে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিং সিস্টেমে কিন্তু আমরা এভাবে ট্রেড করে থাকি এবং এভাবে কিন্তু আমরা এন্ট্রি নেব, এভাবে কিন্তু আমরা সেল করব। ওকে, এরপরে দেখবো এরপরে হচ্ছে আমাদের ব্রেকআউট। কি বললাম, ব্রেকআউট ট্রেডিং সিস্টেম। কি বললাম, ব্রেকআউট ট্রেডিং সিস্টেম। এই ক্ষেত্রে কেমন আমাদের এক্সিট প্ল্যান হতে পারে, এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা পয়েন্ট। এখানেও কিন্তু দেখুন ইন্ট্রাডে হয়, শর্ট টার্ম হয় এবং মিড টার্ম হয়, কি তাই তো? আর ইনভেস্টমেন্টটা আমরা পরে বলছি। এবারে বলি আমরা ইন্ট্রাডের ক্ষেত্রে, যখন আমরা ব্রেকআউট ট্রেড কখন নিচ্ছি, যখন কোনো একটা স্টক তার সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া থেকে ব্রেকআউট দিয়ে ওপরের দিকে উঠবে, তখন কিন্তু আমরা ট্রেডটা নিচ্ছি। তো এখানে আমরা ট্রেডটা নিয়ে নিলাম, তো কোন সিগন্যাল দেখে আমরা স্টকটা থেকে এক্সিট নিব, সেটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এটা কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রেও হতে পারে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেম দেখে আমি এখানে এন্ট্রি নিলাম ব্রেকআউটে, এবং কোন সিগন্যাল দেখে স্টকটাতে আমরা বেরিয়ে আসব এবং স্টকটাতে কত দিন যাবত হোল্ড করব, এইটা হচ্ছে মেন কথা। এটা কিন্তু সবাই প্ল্যান করতে পারে না বলে আমাদের কিন্তু পোর্টফোলিওটা মাইনাস দেখাচ্ছে, নেগেটিভ। আমাদের যদি টার্গেট প্ল্যান না থাকে, এক্সিট প্ল্যান না থাকে, তাহলে কিন্তু আমাদের স্টক মার্কেট থেকে প্রফিটটা বাড়ি নিয়ে যেতে পারবো না ব্রেকআউট ট্রেডিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ কোনো একটা স্টকে যখন আমরা এন্ট্রি নিয়ে নিলাম ব্রেকআউটে, এই স্টকটা কত দূর যাবে, কত দূর যেতে পারে, এটা আমরা জানবো কিভাবে? এটা খুবই একটা ভাইটাল ব্যাপার স্টক মার্কেটের ক্ষেত্রে। এক্সিট প্ল্যান যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ হারাতে পারবে না, এবং এটা হচ্ছে $1 মিলিয়ন কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু বড় বড় ইনভেস্টার বা ট্রেডার কিন্তু দিতে পারেনি। আপনি বলুন, আপনি এখানে ব্রেকআউটে আপনি ট্রেড নিলেন, এই স্টকটা কত দূর যাবে, অর্থাৎ কোথায় আপনি এর প্রফিটটা বুক করবেন, আপনি বলুন তো, পারবেন বলতে? ইউটিউবে কোথাও কিন্তু এরকম ভিডিও আপনি পাবেন না, এটা আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি আমার মতো করে একটা সিস্টেম বানিয়েছি, যেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত কন্টেন্ট কিন্তু আমার ইউটিউবে পুরো ফ্রি আছে, আপনারা চাইলে কিন্তু পুরনো ভিডিওগুলো দেখুন, আপনাদের ট্রেডিং সিস্টেমে কিন্তু অনেক কাজে আসবে। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে হবে। ওকে,
আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে ট্রেডিং ভিডিও বানাতে, ঠিক আছে? তো চলুন দেখা যাক। তো যেটা বলছিলাম যে স্টকটা কত দূর পর্যন্ত যাবে, এটা ইন্ট্রাডের ক্ষেত্রেও 15 মিনিটস চার্টে, শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে ডেলি টাইম ফ্রেম, আর মিড টার্মের ক্ষেত্রে কোন টাইম ফ্রেম? উইকলি টাইম ফ্রেম। স্টকটা কত দূর যাবে, এটাই হলো সবথেকে কঠিন ব্যাপার, যে স্টকটা কত দূর যাবে, কোথায় আমরা স্টকটাতে প্রফিট বুক করব, এইটা আজকে আপনাদের শেখাতে চলেছি। ওকে, তো চলুন দেখি ব্যাপারটা কি হয়। আমি আমার মতো করে কিন্তু ব্যাপারটা বলছি, আপনাদের যদি মনে লাগে বা কোথাও যদি আপনাদের মনে হয় জিনিসটা ভ্যালুয়েবল, তাহলে কিন্তু এটা ফলো করুন, নইলে কিন্তু আপনি আপনার ট্রেডিং সিস্টেমে যান, আপনি ট্রেড করুন, যদি আপনি প্রফিটেবল হন তো খুবই ভালো কথা। আর এই সিস্টেম যদি আপনার ভালো লেগে থাকে বা যদি কাজে আসে, তাহলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাবেন, ঠিক আছে? তো দেখি এখানে আমরা ওয়ান ওয়েতে, অর্থাৎ এক প্রকারে কিন্তু আমরা এখান থেকে এক্সিট পয়েন্ট নিতে পারি, সেটা হলো ক্যারেক্টার অফ ক্যান্ডেলস্টিক। কি বললাম? ক্যারেক্টার অফ ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকের কোন চরিত্র দেখলে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, সেটা কিন্তু আমাদের আজকে জানতে হবে। ওকে, এটা দেখুন 15 মিনিট চার্টে যতটা না কাজ করবে, তার থেকে ভালো কাজ করবে কোন ট্রেডে? ওয়ান ডে টাইম ফ্রেমে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর থেকে ভালোভাবে কাজ করবে কিন্তু উইকলি টাইম ফ্রেমে। এটা বললাম, বুঝতে পারলেন? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক যে এদের বৈচিত্র্যগুলো রয়েছে, এক্সিট বা এন্ট্রি যাই হোক না কেন, এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে সব থেকে বেশি কাজ করে। অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিক কিন্তু খুবই ভালো সিগন্যাল দেয় আমরা বাই করব না সেল করব। ওর থেকে কম ডেলি টাইম ফ্রেম এবং ওর থেকে কম কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে। তো আজকে আমরা এই তিনটে ব্যাপার কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে দেখাবো, যে কোথায় ক্যান্ডেলস্টিক কেমন ধরনের প্যাটার্ন করলে স্টক থেকে আমরা এক্সিট নিতে পারি। এবং কিছু চার্ট প্যাটার্নও আছে, এটা কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে কাজে লাগবে, শর্ট টার্মের ক্ষেত্রে কাজে লাগবে এবং মিড টার্মের ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে। ওকে, তো এখন আমরা দেখাবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমন হওয়া দরকার এক্সিট প্ল্যান করার ক্ষেত্রে। ওকে, তো দেখুন যদি আমরা ব্রেকআউটে ট্রেড নিই, তাহলে যদি কোনো একটা স্টক ধরুন এখান থেকে আপনি এখানে ট্রেড নিয়েছেন, ট্রেড নেওয়ার পরে ধরুন 10% গেল, 10%, তাহলে আপনি যদি শর্ট টার্ম 10%ওয়ালা ট্রেডার হন, আমি কি বললাম, আপনি যদি 8 থেকে 10% প্রফিটওয়ালা ট্রেডার হন, তাহলে কিন্তু আপনি এখানে প্রফিটটা বুক করে নিতে পারেন। এবং মোস্ট অফ দ্য কেসেস কি হয়, আমাদের ট্রেড নেওয়ার পরে কিন্তু স্টকটা 8 থেকে 10% কিন্তু স্বাভাবিকভাবে যেতে পারে এবং যায়ও। আপনি কিন্তু এখানে ট্রেডটা এক্সিট করতে পারেন আপনাদের হিসেব মতো। যদি আপনি 10% প্রফিট নিতে এখানে এসে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনি এক্সিট হয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা আছে এবং অসুবিধাও আছে। সুবিধাটা কি? আচ্ছা, প্রথমে প্রবলেমটা বলি। প্রবলেমটা কি হচ্ছে, যদি স্টকটা এখানে আপনি এক্সিট নিয়ে নিলেন, যদি স্টকটা ওপরে চলে যায় আবার 20%, তখন কিন্তু আপনাকে রিগ্রেট ফিল হবে, স্টকটা তো উপরে চলে গেল, এখানে আমাকে সেল করা উচিত হয়নি। ওকে, তখন এটা হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে এই সমস্ত ট্রেডারের ক্ষেত্রে বা এই সমস্ত ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু প্রবলেম, যারা 10% ট্রেড নিতে স্টকে এসছেন। আর যারা দেখবেন আপনি যদি এখান থেকে এক্সিট করে যান, আপনাদের একটা সুবিধাও আছে। সুবিধা কি আছে? যদি স্টকটা নেমে যায় আবার আমাদের এই সাপোর্ট এরিয়াতে, অর্থাৎ রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হেয়ার, ওকে, তো এখানে যদি চলে আসে, তাহলে কিন্তু আপনি মনে মনে আনন্দিত হবেন। কেন? যাই হোক, স্টকটা থেকে আমরা 10% প্রফিট বুক করে চলে এসেছি, নয়তো স্টকটা নিচে নেমে আসতো। এইটা কিন্তু আপনি ফিল করতেন যদি স্টকটা নিচে নেমে আসে। তো দেখুন, স্টকটা যদি নিচে নেমে আসে, তাহলে যদি এখানে সাপোর্ট নেয়, তাহলে কিন্তু স্টকটা আবার ওপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি দেখাবে। কি বললাম? আবার কিন্তু স্টকটা ওপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি দেখাবে। তখন আপনাকে এখানে এন্ট্রি হতে হবে এবং এই যে এরিয়া থেকে স্টকটা বাউন্স ব্যাক করে এসেছিল, এটাই হবে আপনার এক্সিট পয়েন্ট। ইজ ইট ক্লিয়ার? যদি স্টকটা 10% উপরে গিয়ে
কি বললাম, যদি স্টকটা 10% ওপরে গিয়ে নিচের দিকে নেমে আসে, মোস্ট অফ দ্য কেসেস কিন্তু 70 থেকে 80% কেসে কিন্তু, বা 90% বলা কিন্তু ভুল হবে না, এখানে কিন্তু সাপোর্ট এরিয়াতে সাপোর্ট নেয় এবং স্টকটা কিন্তু আবার ওপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি দেখায়। তখন আমাদের ফার্স্ট টার্গেটটা কি হবে? আমি সমস্ত কেসে কিন্তু বলছি না, 70 থেকে 80% কেসে কিন্তু হয়ে থাকে। ওকে, তো ইট ইজ এ গেম অফ প্রবাবিলিটিস। এই প্রবাবিলিটির কথা মাথায় রেখে কিন্তু আমরা স্টক মার্কেটে এসেছি। তো আমাদের মেন্টালিটি কি হবে দেখুন, স্টকটা যেখান থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে এসেছিল, এটাই হবে আমাদের ফার্স্ট টার্গেট। যদি আমরা এখানে আবার এন্ট্রি নিয়ে থাকি, এর ওপরে যখন কোনো একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ করবে এই রেজিস্ট্যান্সটা, তখন কিন্তু সাপোর্ট এরিয়ায় পরিণত হলো, তখন আমরা পরবর্তীকালের এক্সিট প্ল্যানটা করতে পারি। সেটা আমরা বলছি একটু পরে। তো ব্যাপারটা বোঝা গেল। এরকম কিন্তু আমাদের ক্ষেত্রে বারবারই হয়ে থাকে। আমাদের কিন্তু এইভাবে এন্ট্রি আর এক্সিট প্ল্যান কিন্তু করতে হতে পারে অনেক ক্ষেত্রে। ওকে, তো এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবারে 2 নম্বর পয়েন্টে আসি। ধরুন কোনো একটা স্টক ব্রেকআউট দেওয়ার পরে, আমি যে একটু আগে বলেছিলাম 10% গিয়ে বলেছিলাম না, 10% গিয়ে আবার চলে এলো, যদি না আসে স্টকটা ওপরের দিকে 20% 30% চলে যায়, 20 থেকে 30%, তখন সেক্ষেত্রে আমরা কোথায় এর এক্সিট প্ল্যানটা করব? যদি স্টকটা 20 থেকে 30% চলে যায়, সেক্ষেত্রে আমাদের এক্সিট প্ল্যানটা কি হবে? সেটাই হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট। এইখানে কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিন্তু আমাদের এক্সিট হতে হবে স্টকটা থেকে। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিভাবে হয় সেটা আজকে আমরা জানবো। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে দেখুন, এই সমস্ত এরিয়াতে ব্রেকআউটের পরে, আমি কি বললাম, ব্রেকআউট এরিয়ার পরে এখানে যে সমস্ত ক্যান্ডেলস্টিকগুলো প্যাটার্ন হচ্ছে, আমরা কিন্তু সেই ব্যাপারটা আলোচনা করব। এখানে ক্যান্ডেলস্টিকের কোন প্যাটার্ন দেখলে আমরা এখান থেকে এক্সিট নেব। ওকে, যদি দেখুন কোনো একটা স্টক এই এরিয়াতে এসে অনেকটা দূর যাওয়ার পরে যদি স্টকটা কোনো একটা ডজি ক্যান্ডেল দিল বা ইনডিসিশন ক্যান্ডেল, কি বললাম, ডজি বা ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক দেখে আমরা ডিসিশন নিতে পারছি না স্টকটা ওপরে যাবে না নিচে আসবে, তো এই ক্যান্ডেলের পরে যদি কোনো নেগেটিভ ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাই আমি, নেগেটিভ ব্যারিশ অর্থাৎ নেগেটিভ ক্যান্ডেল, তাহলে কিন্তু আমরা সেই স্টক থেকে এক্সিট হয়ে যাব। এটা হলো কেস নাম্বার 1। আপনি কিন্তু লিখে নিতে পারেন, প্রত্যেকের কিন্তু কাজে আসবে। কি বললাম, স্টকটা 20% বা 25% যাওয়ার পরে যদি স্টকটা উইকলি টাইম ফ্রেমে বা ডেলি টাইম ফ্রেম যদি হয়, তার থেকে কিন্তু উইকলি টাইম ফ্রেমটা কি বললাম প্রমিনেন্ট হবে। আমাদের এক্সিট প্ল্যান কিন্তু আরও সুবিধা হবে যদি এটা উইকলি টাইম ফ্রেমে হয়ে থাকে। ওকে, যদি উইকলি টাইম ফ্রেমে কোনো ডোজি ক্যান্ডেল তৈরি করার পরে কোনো রেড ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে কিন্তু স্টকটা থেকে আমরা এক্সিট নিয়ে নিব। এটা হলো প্ল্যান নাম্বার 1। ইজ ইট ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকে। কিন্তু আমরা স্টকে আমরা এন্ট্রি নিয়ে নিলাম, কিন্তু এক্সিট প্ল্যানটা কিন্তু কেউ বললো না। আমাদের মোস্ট অফ দ্য কেস কি হয়, আমরা প্রফিটটা নিতে পারি না, অর্থাৎ প্রফিটটা আমরা ঘরে নিয়ে যেতে পারি না। কারণটা কি? কারণটা আমাদের এক্সিট প্ল্যান ঠিকঠাক নেই, আমাদের টার্গেট আমরা ঠিক রাখছি না। টার্গেট ঠিক রাখার দরকার নেই, কিন্তু আমাদের এক্সিট প্ল্যানটা কিন্তু হওয়া দরকার। অর্থাৎ ক্যান্ডেলস্টিকের কোন প্যাটার্ন দেখলে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু স্টক থেকে প্রফিট নিতে পারবেন না, কোনো দিন পারবেন না আপনারা। ওকে, তো কি বললাম, স্টকটা 20 থেকে 30% যাওয়ার পরে বা ব্রেকআউটের পরে বা স্টকের অন্য কোনো কোথাও যদি আপনি ট্রেড নিয়ে থাকেন, সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এই ধরনের প্যাটার্ন। ডোজি ক্যান্ডেলের পরে যদি কোনো উইকলি ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাই, তাহলে কিন্তু স্টকটা থেকে আমরা এক্সিট নিয়ে নিব। এটা হলো প্ল্যান নাম্বার 1। ওকে, লিখে রাখুন। নেক্সট প্ল্যান দেখবো কি আছে। নেক্সট দেখুন, যদি ব্রেকআউট ট্রেড নেওয়ার পরে, যদি ব্রেকআউট ট্রেড নেওয়ার পরে যদি এখানে দেখবেন স্টকটা গেল দেখবেন
অনেকটা যাওয়ার পরে ধরুন 20 থেকে 30% বা 40% যেখানে হোক না কেন, স্টকটা যাওয়ার পরে যদি দেখবেন ডেলি টাইম ফ্রেমে দেখুন স্টকটা কোনো একটা জায়গা থেকে বুল রান দিয়েছে, দেখবেন কোনো একটা জায়গা থেকে একটা বুল রান দিয়েছে, দেখবেন এখানে কিন্তু এর মাঝখানে কিন্তু কোনো রেড ক্যান্ডেল নেই। ভালোভাবে মাথায় রাখুন, এখানে কিন্তু কোনো রেড ক্যান্ডেল হবে না, এই যে সবগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল। কি বললাম? দেখবেন স্টকটা অনেক দূর যাওয়ার পরে আপনাদের হিসেব মতো 20% বা 30% যাওয়ার পরে কী করবে দেখুন, স্টকটা ডেইলি টাইম ফ্রেমে দেখবেন একটা বুল রান দিয়েছে কোনো একটা এরিয়া থেকে, এর মাঝখানে কিন্তু রেড ক্যান্ডেল হলে হবে না। নেওয়ার পরে যদি কোনো ব্যারিজ সিগন্যাল দেখায়, নেগেটিভ সিগন্যাল, ধরুন নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তো কতক্ষণ স্টকটাতে আমরা হোল্ড করব? এখানে আমাদের একটা সাপোর্ট এরিয়া আঁকতে হবে। সেই এরিয়াটা হচ্ছে যেখান থেকে বুল রানটা সৃষ্টি হয়েছিল, ওর নিচটা হচ্ছে সাপোর্ট এরিয়া। এই এরিয়া যদি কোনো উইকলি টাইম ফ্রেমে ক্রস করে তাহলে কিন্তু স্টকটা থেকে আমরা এক্সিট নেব। তো কি বললাম, যেখান থেকে স্টকের বুল রানটা শুরু হয়েছে তার লোটা হবে আমাদের একটা সাপোর্ট, সেখানে আমাদের একটা হরিজন্টাল লাইন টানতে হবে, সেই এরিয়া যখন ক্রস করে যাবে সেটা হবে আমাদের এক্সিট পয়েন্ট। ইজ ইট ক্লিয়ার? বাস, এটা গেল কেস নম্বর 2। এবার দেখবো ধরুন কেস নম্বর 3 কি হবে। কেস নম্বর 3 হবে যদি স্টকটা একটা বুল রান দিয়ে থাকে অনেকটা ওপরে, দেখুন স্টকটা চলে গেছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের এক্সিট প্ল্যানটা আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমি কেস নম্বর 1 এবং কেস নম্বর 2 বললাম, এবার হচ্ছে কেস নম্বর 3। মাথায় ভালোভাবে ঢুকেছে? আশা করি ঢুকেছে। আমি কিন্তু সব থেকে সরল ভাষা দিয়ে আপনাদের স্টক মার্কেটের এ থেকে জেড পুরোটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। ওকে, তো দেখুন স্টকটা ব্রেকআউটের পরে যদি ডেইলি টাইম ফ্রেমে, 1 ডে টাইম ফ্রেম হলে, যদি ডেইলি টাইম ফ্রেমে স্টকটা দেখুন কোনো একটা এরিয়া থেকে গেল, যদি এরকম হয় গেল, তারপরে দেখবেন বাউন্স ব্যাক করলো, তারপরে দেখবেন আবার দেখবেন এই এরিয়া পর্যন্ত গেছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে, ভালোভাবে দেখে নিন। আবার স্টকটা কি হলো, এখানে গেল, আবার দেখবেন এখানে সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু আবার ওই রেজিস্ট্যান্সকে ছুলো। এইখানে যদি কোনো ডেইলি টাইম ফ্রেমে কোনো ব্যারিজ সিগন্যাল দেখতে পাই তাহলে কিন্তু স্টকটাতে আমরা এক্সিট নিয়ে নিব। খুবই মারাত্মক ব্যাপার, খুবই মারাত্মক ব্যাপার। এরকম মানে প্ল্যান কিন্তু মানে সচরাচর আপনি কোথাও বা কাউকে বলতে কিন্তু আপনি দেখতে পাবেন না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে। যখন স্টকটা বুল রান দিয়ে দিল, দেখবেন স্টকটা বাউন্স ব্যাক করে এলো, আবার দেখবেন কোথাও একটা সাপোর্ট নিয়ে সাপোর্ট এরিয়াতে দেখবেন আবার চলে গেছে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। তো এইখানে যদি কোনো ব্যারিজ সিগন্যাল আমরা দেখতে পাই, নেগেটিভ ক্যান্ডেল, তাহলে কিন্তু আমরা পুরো কনফার্ম হয়ে যাব স্টকটা কিন্তু এই লেভেলে আসবে, পুরো কনফার্ম। তাহলে কিন্তু আমি এখানে এক্সিট করে যেতে পারি। এটা যদি ডেইলি টাইম ফ্রেমে হয় তাহলে কিন্তু আপনি ওয়েট করবেন, এখানে আপনি স্টকে কিন্তু আবার এন্ট্রি নিতে পারেন মার্কেট কন্ডিশন অনুযায়ী। আমি কি বললাম? মার্কেট কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি আবার এখানে স্টকে এন্ট্রি নিতে পারেন। আমাদের ফার্স্ট টার্গেট হবে এইটা, আবার এইটা। আর যদি উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাই, মিড টার্ম ইনভেস্টমেন্ট মনে আছে? আশা করি মনে আছে। তো মিড টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে যদি এরকম কেস হয়ে থাকে, যদি স্টকটা কি হয় এরকম কেস বলতে, স্টকটা বুল রান দিল, এলো এবং আবার নেগেটিভ ক্যান্ডেল দিল, তাহলে 70 থেকে 80% কেসে কিন্তু স্টকটা আবার বাউন্স ব্যাক করে আসে, অনেকটা নেমে আসে। এই জন্যই বলেছিলাম যে উইকলি ক্যান্ডেল হচ্ছে মোস্ট পাওয়ারফুল দ্যান 1 ডে। কেন বললাম বুঝতে পেরেছেন? যদি আমরা এরকম কেস দেখতে পাই, উইকলি টাইম ফ্রেমে যদি কোনো বেয়ারিশ সিগন্যাল দেখতে পাই, এই যে এই কেসে এইখানে এই এরিয়াতে, তাহলে কিন্তু স্টকটা থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ এর কিন্তু ভয়ানকভাবে একটা ফল হতে পারে। এটা গেল কেস নম্বর 3। এবং কেস নম্বর 4 বলি, যদি এইখানে কোনো যে আমরা স্টকটা দেখেছিলাম ব্রেকআউট দেওয়ার পরে, কি বললাম, ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এরকমভাবে স্টকটা কাজ করছিল, যদি স্টকটা এই সাপোর্ট লেভেলটা ক্রস করে যায়, এই সাপোর্ট লেভেলটা, তাহলে কিন্তু আমাদের স্টকটা এইখানে কিন্তু চলে আসতে পারে।
এটাও কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেমে হতে পারে এবং উইকলি টাইম ফ্রেম হতে পারে। যদি উইকলি টাইম ফ্রেম হয়ে থাকে তাহলে কিন্তু মোস্ট ডেঞ্জারাস। কি বললাম? উইকলি টাইম ফ্রেমে হয়ে থাকলে এটা কিন্তু মোস্ট ডেঞ্জারাস, স্টকটা কিন্তু এখানে আসতে বাধ্য। পুরো সিওর শর্ট 70 থেকে 90% ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে, পুরো সিওর শর্ট। আপনি স্টকে গিয়ে দেখুন, প্রত্যেকটা স্টকে গিয়ে দেখুন, দেখুন এরকমভাবে কাজ করছে। কি বললাম? ডেইলি টাইম ফ্রেমে যদি হয়ে থাকে তার থেকে কিন্তু যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, আপনি দেখবেন ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনি এখানে বেরিয়ে এসছেন সোমবার ও মঙ্গলবার, দেখবেন সপ্তাহের শেষে কিন্তু দেখবেন আবার বুল রান দিয়ে আবার এখানে দাঁড়িয়ে গেছে। এরকম করলে কিন্তু হবে না। উইকলি টাইম ফ্রেমটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট। হ্যাঁ, ডেইলি টাইম ফ্রেমে হয়ে থাকে, সেটা মোস্ট অফ দ্য কেস কিন্তু হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয়। কিন্তু আমি বললাম যে উইকলি টাইম ফ্রেমে যদি স্টকটা কিছুদিন গিয়ে আবার এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করে, এই লেভেল যদি আমরা মার্ক করি এবং ওই লেভেল যদি উইকলি টাইম ফ্রেম ক্রস করে যায় তাহলে কিন্তু স্টকটা এখানে আসতে বাধ্য। 70 থেকে 90% কেসে কিন্তু এসে থাকে। আপনারা স্টকে গিয়ে যান, ট্রেডিং ভিউতে যান, সেখানে দেখবেন যে সমস্ত স্টকগুলো এরকমভাবে কাজ করছে, দেখবেন তাদের প্যাটার্ন কিন্তু পুরো একই রকম আছে। পার্টিকুলার কার কার ক্ষেত্রে এরকম ব্যাপার হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি পুরো রিয়েলিস্টিক মনে হয় তাহলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করবেন। আপনার কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে ভিডিও বানাতে। ওকে, তো কি বললাম? উইকলি টাইম ফ্রেমে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি হয়ে নিতে হবে যে এখানে এক্সিট প্ল্যান আমরা এখানে করে নিতে পারি। এখান থেকে আমাদের এক্সিট অবশ্যম্ভাবী, এখান থেকে আমাদের বেরোতেই হবে, কারণ স্টকটা এই জায়গাতে একটা আসার প্রবল চান্স রয়েছে। ইটস এ গেম অফ পসিবিলিটিস। আমি আগেই বলেছি, আমরা খালি সেই প্রবাবিলিটিটাকে বাড়ানোর চেষ্টা করি। কি বললাম? আমরা ওই প্রবাবিলিটিটাকে, উইনিং রেশিওটাকে বাড়ানোর চেষ্টা করি। ওকে, যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে কিন্তু মানে খুবই হেল্পফুল হবে আপনাদের ট্রেডিং সিস্টেমে। আর যদি অর্ধেকটা স্কিপ করে যান তাহলে কিন্তু মানে যারা হয়তো অলরেডি স্কিপ করে গেছেন ওরা কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারলেন না। ঠিক আছে, তো আমার কিছু করার নেই, আপনারা যেমনভাবে ভিডিওটা দেখবেন তেমনি কিন্তু ফল পাবেন, এতে আমার কিছু করার নেই। ওকে, তো এই গেল ব্যাপার। এরপরে আমরা দেখছি নেক্সট প্ল্যান কি আছে। একটু ওয়েট করে বসুন, আমার ভিডিও কিন্তু একটু লম্বা হবে। আচ্ছা, এর পরের প্ল্যান হচ্ছে যদি কোনো একটা স্টক ব্রেকআউট দেওয়ার পরে, ব্রেকআউট দিক বা কোনো জায়গায় স্টকের কোনো জায়গাতে যদি এরকম প্ল্যান করে থাকে, যদি স্টকটা ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এখানে আসার পরে স্টকটা দেখবেন এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে দেখবেন স্টকটা একটা জায়গাতে এরিয়াতে ট্রেড করছে, একটা তো ছোট জায়গার মধ্যে যখন ট্রেড করছে, এই ছোট এরিয়াতে ট্রেড করার পরে যদি কোনো ব্যারিজ সিগন্যাল আমরা দেখতে পাই, নেগেটিভ ক্যান্ডেল, তাহলেও কিন্তু আমাদের এক্সিট প্ল্যান মনে মনে করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এটা বললাম, বোঝা গেল? আমাদের কিন্তু এখানে এক্সিট প্ল্যানটা করে নিতে হবে। যদি স্টকের কোনো একটা অনেক দূর যাওয়ার পরে যদি স্টকটা কোনো একটা এরিয়াতে একটা ছোট এরিয়ার মধ্যে যখন স্টকটা ট্রেড করে, তারপরে যদি কোনো ব্যারিজ সিগন্যাল দেখতে পাই তাহলে কিন্তু ওই স্টক থেকে আমরা একটা এক্সিট প্ল্যান নেওয়ার একটা কিন্তু প্ল্যান করতে পারি। ওকে, তো এটাও গেল কিন্তু একটা 5 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু আপনারা লিখে নিতে পারেন। ওকে, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের চার্টে দেখতে হবে, আমাদের চার্টটাকে পুরো ক্লিয়ার রাখতে হবে। আপনারা একদিন যা শিখেছেন, যদি প্রফিটে আছেন তো খুবই ভালো, যদি লসে আছেন তাহলে এই ব্যাপারগুলো ভালোভাবে দেখুন। আমাদের 3টা ভিডিও, এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস, 3টা ভিডিও দেখুন। আশা করি কিন্তু আপনাদের ট্রেডিং জার্নিতে ব্যাপক আকারে কাজে আসতে পারে। ওকে, তো এবারে যেটা বলছি, লাস্ট প্ল্যান যেটা বলছি আমাদের, এটা ব্রেকআউটে নয়, এটা হচ্ছে স্টকের মধ্যে। যদি কোনোটা স্টকে আমরা এন্ট্রি নিলাম, ডাউন ট্রেন্ড স্টকে আমরা এখন এন্ট্রি নিচ্ছি না, কখন এন্ট্রি নেব? আপ ট্রেন্ড যখন শুরু হবে। যদি আমরা এই সমস্ত এরিয়াতে ট্রেড নেই তাহলে আমাদের টার্গেটটা কি হবে? ফার্স্ট টার্গেট, যদি আমরা সুইং ট্রেড করি, শর্ট টার্ম সুইং ট্রেড করি, তাহলে আমাদের টার্গেটটা কি হবে? এই এরিয়ার আগে দেখবো কোন এরিয়া থেকে স্টকটা সর্বোচ্চ পরিমাণে বাউন্স ব্যাক করেছে, অর্থাৎ বেশি ভলিউম আকারে স্টকটা কোন এরিয়া থেকে বাউন্স ব্যাক করে এসছে, ওই এরিয়াটা হবে আমাদের টার্গেট পয়েন্ট, ফার্স্ট টার্গেট। বোঝা গেল? এর পরে টার্গেটটা কি হবে? এখানে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, এখানে আমরা প্রফিট বুকটা করে নিয়েছি,
এরপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমাদের পরবর্তী টার্গেট হবে এই টার্গেট, এই এরিয়া হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট। কারণ এটা হলো এর পরের স্টকে দেখবো যে এই বাম দিকের এরিয়াতে কোন এরিয়া থেকে স্টকটা হিউজ আকারে হিউজ ভলিউম নিয়ে স্টকটা নিচের দিকে নেমেছে, সেটা আমরা মার্ক করব এবং এটাই হবে আমাদের তার পরবর্তী টার্গেট। এখানে প্রফিট বুক কিন্তু আমরা করে নিয়েছি, এখানে কিন্তু একটা উইকলি ক্যান্ডেল স্থাপন করা খুবই দরকার, তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিব, নইলে কিন্তু আমরা ট্রেড নিব না। ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার আমরা যে স্টকটা দিয়েছি সেটা দেখবেন এইভাবে কিন্তু কাজ করছে। স্টকটা দেখবেন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ করেছে, সেই জন্য আমরা পরবর্তী টার্গেট নিয়ে আমরা স্টকটাতে একটা শর্ট টার্ম বা মিড টার্ম কিন্তু আমরা ট্রেড দিয়েছি। ওকে, তো এইভাবেও কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যান করে নিতে হয়। এটা মিড টার্ম হতে পারে এবং যদি ইনভেস্টমেন্ট প্ল্যানও হয় তাহলে কিন্তু এভাবেও কিন্তু আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানও কিন্তু করতে পারি। ওকে, তো এই গেল ব্যাপার। এইভাবে কিন্তু আমাদের টার্গেট প্ল্যানটা করতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে, যে দেখুন অসওয়াল্ড গ্রিনটেক কি বলেছিলাম, আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আমরা একটা শর্টস ভিডিও না এমনি একটা ভিডিও বানানো আছে, দেখবেন অসওয়াল্ড গ্রিনটেক এর চারটা দেখবেন এরকমভাবে কিন্তু হয়েছে। এখানে একটা ছিল কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। স্টকটা আপনারা বলেছিলেন যে স্যার স্টকটা থেকে আমরা কি করব, তখন স্টকটা এই জায়গায় উৎপত্তি মানে এই জায়গায় কিন্তু ছিল। আমি বলেছিলাম আপনাদেরকে এই লেভেলের কাছাকাছি এসে কিন্তু আপনাকে প্রফিট বুকটা করে নিতে হবে। আমি যবে বলেছিলাম তার পরের দিন কিন্তু দেখবেন স্টকটা এই লেভেলের ওপরে কিন্তু ডেইলি টাইম ফ্রেম অনেকটা র্যালি দিয়ে দেয়, 20% কিন্তু র্যালি বা 10% না 20% কিন্তু র্যালি দিয়ে দেয়। আমি কিন্তু বলেছিলাম যে স্টকটা থেকে প্রফিট বুক করে নিতে। ওকে, দেখবেন তারপরে কিন্তু দেখবেন স্টকটা মঙ্গলবার বুধবার কিন্তু স্টকটা এখান থেকে বাউন্স ব্যাক করে আবার কিন্তু নিচের দিকে চলে গেছে। তো ব্যাপারটা বুঝতে পারলেন কেন আমি বলেছিলাম এখানে প্রফিটটা বুক করতে। এই এরিয়াতে এসে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করবে, তার চান্স কিন্তু 80 থেকে 100% বলাও কিন্তু ভুল হবে না। রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি এসে কিন্তু প্রফিট বুকিং হয়, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এরিয়াতে এলে কিন্তু প্রফিট বুকটা করে নিন। ওকে, তো এটা গেল পুরো লাইভ একটা এক্সাম্পল। আমরা অসওয়াল্ড গ্রিনটেক নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে দেখবেন ঠিক একই রকমভাবে কিন্তু কাজ করেছে। অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু মোদ্দা কথা হচ্ছে এইটা, আমাদের কি করতে হবে, রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমাদের মার্ক করতে হবে আগে। এই রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল আমাদের আগে কিন্তু ট্রেডিং নেওয়ার আগে কিন্তু মার্ক করতে হবে। এর ওপরে কিন্তু দাঁড়িয়ে গেছে আপনাদের ট্রেডিং সিস্টেম। আপনি ইন্ট্রাডে করুন, শর্ট টার্ম করুন বা লং টার্ম ইনভেস্টমেন্ট করুন বা সুইং ট্রেড করুন, যাই করুন না কেন আপনি আপনার মতো করে টাইম ফ্রেমটাকে চুজ করুন। 1 উইক হতে পারে, 1 ডে হতে পারে, 1 আওয়ার হতে পারে বা 15 মিনিট হতে পারে। ব্যাপারটা বোঝা গেল? আপনি আপনাদের মতো করে টাইম সিস্টেমটা ঠিক করুন এবং সেইভাবে কিন্তু ট্রেড করুন। ইটস অল ডিপেন্ড আপন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। নো ইন্ডিকেটার কোনো দিন লাগাবেন না চার্টে। যদি লাগান তাহলে কিন্তু পুরো শেষ, আপনাদের উদ্ধার করতে কিন্তু কেউ পারবে না। আপনি জীবনে প্রফিটে আসতে পারবেন না যদি আপনি ইন্ডিকেটার ইউজ করেন। ওকে, তো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের মূল অস্ত্র ট্রেড করার। তো এই লেভেলটা আমাদের ভালোভাবে আঁকতে হবে। আমরা যাই করি না কেন, ইন্ট্রাডে করি না কেন, শর্ট টার্ম ট্রেড, মিড টার্ম ট্রেড, ইনভেস্টিং, সুইং ট্রেড, আমি যাই করি না কেন কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আঁকতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদের সাপোর্টে বাই রেজিস্ট্যান্সে সেল করতে হবে। এটাই হলো কিন্তু 100 কথার এক কথা। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে নম্বর, ওই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।